আসসালামু আলাইকুম সবাই। রিসেন্টলি ইউটিউবে এমএসআই ভ্লগ ভাইয়ের যে দুটো ভিডিও দেখছি সেটা নিয়ে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করছি। তা বিষয়টা হচ্ছে যে এরকমই যে দেখেন উনি যে ওনার ভিডিওতে যে কথা বলছে এটাতে আবার অনেকে বলতেছে যে উনি এখনও ইয়ামাহার দালালি করতেছে বা সামথিং লাইক দ্যাট। আসলে না, উনি হচ্ছে বাংলাদেশের বর্তমান এই ইন্ডাস্ট্রিতে যে সত্যতা সেটাই বলছে। অনেকে এই কাজগুলো করছে, উনিও করছে, যে উনি একটা সময় সার্টেন সময় কিছু ব্র্যান্ডকে প্রমোট করছে। দেখেন এটা করা লাগে, কিন্তু উনি যে অনেস্টিটা দেখাইছে বা উনি যে কথাটা শেয়ার করছে এবং উনি ওনার অডিয়েন্সদের জন্য বিষয়টা এতে ইম্প্রুভমেন্ট আসছে যে উনি এখন থেকে নিজে বাইক কিনবে, কেনার পরে সেটা নিয়ে উনি রিভিউ করবে, সেটা পজিটিভ নেগেটিভ হোয়াট এভার হবে। ঠিক আছে, কোম্পানি ওনাকে বাইক দিবে, উনি এটাও বলছে যে কোম্পানি ওনাকে বাইক দিবে, সেটাও হয়তো উনি রিভিউ করবে। বাট উনি এটাও ক্লিয়ার করছে যে কোম্পানি বাইক দিলে তার ভিতরে কিছু প্রতিবন্ধকতা থাকে। আনফর্চুনেট ব্যাপার হচ্ছে এই সত্য কথাটা আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম মোটো ভ্লগাররা, আমাদের মতো জেনারেল পাবলিক, আমাদের মতো যেসব জেনারেল পাবলিক, আমাদের মানে কি বলবো, ফেসবুক চ্যানেল নাই, ঠিক আছে, আমাদের অত রিচ দরকার নাই, আমরা জাস্ট তাদের কন্টেন্ট পছন্দ করি। তারা যখন এনাদেরকে ধরায় দিছে যে ভাই আপনারা আসলেই দালাল হয়ে গেছেন, আপনারা এক্সট্রিম পর্যায়ে চলে গেছেন, তারপরে ওনারা এগুলো আস্তে আস্তে রিভিল করতেছে, যেটা আগে করা উচিত ছিল। কারণ আমি চাই বাংলাদেশে মোটো ভ্লগিং কমিউনিটিতে যত মোটো ভ্লগার আছে তাদের কন্টেন্টগুলো অনেক বেটার পজিশনে যাক, অনেক রিচ করুক। কারণ তাদের কারণে আমাদের বাংলাদেশের মোটরসাইকেল কালচার ডেভেলপ হওয়া পসিবল। দেখেন এক সময় আমরা যখন ছোট ছিলাম আমরা হেলমেট কোনো দিন পরি নাই, বিনা সেফটিতে গাড়ি চালাইছি, মাঠের ভিতর দিয়ে গাড়ি চালানো শিখছি, তারপরে এলাকার ভিতরে চালাইছি, তারপরে হাইওয়েতে উঠছি। এখন আমাদের জেনারেশনের সময় এমন কেউ ছিল না যে যাদের ভিডিও দেখে বা কন্টেন্ট দেখে আমাদের ভিতরে কমন সেন্সটা আসবে যে ভাই হেলমেট না পরলে একটা দুর্ঘটনা ঘটলে অনেক বড় ক্ষতি হতে পারে। বাট বর্তমানে বাংলাদেশে যত ইউটিউবার আছে, যেমন আমার লামের ভিডিও পছন্দ লাগতো, কিন্তু লাম তো এখন ওর চ্যানেল চেঞ্জ করে ফেলতেছে, ওর কন্টেন্টগুলোই পুরোপুরি চেঞ্জ করে ফেলতেছে। ঠিক আছে, আমি বলতেছি বাইক লাভার ব্যাচেলার, ওর কথায় সবসময় ওর ভিডিও শেষে দেখবেন বলে যে রাইড সেফ, ওয়ার হেলমেট। ঠিক আছে, এই ধরনের ওর 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 ভিডিওগুলো দেখে আরও ইয়াং পোলা পান, তারা ওর কন্টেন্টগুলো দেখে কি শিখবে যে হেলমেট পরা অবশ্যই প্রয়োজনীয়, মোটরসাইকেল সাবধানে চালানো অবশ্যই প্রয়োজনীয়। এমন কন্টেন্ট ক্রিয়েটাররা আমাদের বাংলাদেশে আরও হোক, আমি এটা চাই। ঠিক আছে, কারণ তারা যদি গুড অ্যাডভাইস দেয়, গুড সাজেশন দেয়, তাহলে নেক্সট জেনারেশনে তাদেরকে দেখে যেসব ছেলে মেয়েরা এই মোটরসাইকেল কমিউনিটিতে আসবে, আমাদের রাইডিং কমিউনিটিতে আসবে, তারা এই প্রোটোকলগুলো বুঝবে যেটা এটা একটা সেফটি আছে। ঠিক আছে, আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষ এখনও ভাবে যে আপনার 2-3 হাজার টাকার হেলমেট, নন সার্টিফাইড হেলমেট জাস্ট পুলিশ বাঁচানোর জন্য ইউজ করাটা উচিত। এটা উচিত না। একটা সার্টিফাইড হেলমেট কিছু প্রসেসের থ্রু দিয়ে যায়। ঠিক আছে, যে প্রসেসের কারণে এটা সার্টিফাইড হয়, এটা একটা সেফটি, একটা মানে সিস্টেমের ভিতরে আসে। ঠিক আছে, কিছু জিনিস আছে সার্টিফাইড হেলমেটে, নন সার্টিফাইড হেলমেটে সেইগুলো নাই। ঠিক আছে, কতখানি প্রেশার কোন অ্যাঙ্গেল থেকে নিতে পারবে, হেলমেটটা কতখানি প্রেশার অ্যাবজর্ভ করতে পারবে, এই বিষয়গুলো নন সার্টিফাইড হেলমেটে থাকে না। জাস্ট ফোমের একটা আউটার ইনার লেয়ার দেয়, উপরে একটা প্লাস্টিকের আউটার লেয়ার দেয়, যার যার অ্যাকচুয়ালি কোনো বেনিফিট নাই। ঠিক আছে, সো আমি আশা করি, এবং এমএসআই ভ্লগ ভাই করছে, তরু ভাইও করতেছে। ঠিক আছে, রিকু ভাই তো অনেক আগের থেকে, রিকু ভ্লগস, এটা আপনারা অনেকে এই চ্যানেলটা দেখেন না, আমি সাজেস্ট করবো দেখতে। রিকু ভাই অনেক আগের থেকে মোটরসাইকেলের মানে ইন্টারনাল ইস্যুগুলো, বড় বড় ব্র্যান্ড তারা বাইক আনে রাখে, বাংলাদেশে বিক্রি করে, বাট তারা আফটার সেল সাপোর্ট কত ভালো কত খারাপ দেয়। ঠিক আছে, এটা সম্পর্কে রিকু ভাই আমার মনে হয় সব থেকে বেশি কাজ করছে আমাদের বাংলাদেশে ইউটিউব চ্যানেলগুলোর ভিতরে। সো ইনাদের মতো ভালো কন্টেন্ট ক্রিয়েটাররা যখন এমন ভালো কাজ করে বা এমনভাবে আমাদের মতো যারা সাধারণ পাবলিক আছে ইন্সপায়ার করে, আমার খুব ভালো লাগে। আমি আশা করব যে ওনারা এমনই কাজ করুক যাতে পরবর্তীতে যাদেরকে দেখে আমরা, যাদের ভিডিও কন্টেন্ট দেখে আমরা খুব ভালো লাগতো, তাদেরকে দালাল নামটা না শুনতে হয়। কারণ দেখেন সব কন্টেন্ট ক্রিয়েটারদের কিছু মানে লিমিটেশন আছে। কারণ বাংলাদেশে সোশ্যাল মিডিয়াতে ইউটিউবিং করে 10-12 লাখ টাকা কামানো সম্ভব না মোটো ভ্লগে, এত রিচ হয় না। ঠিক আছে, সেই জন্য তাদের আউটসাইড থেকে অনেক
হেল্প নেওয়া লাগে, হেল্প তো না অ্যাকচুয়ালি অনেক ভিডিও প্রমোশন করা লাগে, কিন্তু ঘটনা হচ্ছে যে এই প্রমোশন এই টাকার লোভে তারা মানে এরকম পর্যায়ে চলে গেছে যে এখন পছন্দের ইউটিউবারদেরকেও দালাল বলা লাগে। যেমন নেক্সট গিয়ার আমার খুব পছন্দের একটা মানুষ, ঠিক আছে, তারও দালাল বলছে। সানিগিরে আমার পছন্দের একটা ইউটিউবার ছিল, কিন্তু তার বিহেভিয়ার এখনও সেই ওরকমই, সেই কারণে আমি এখন তাকে আর ফলো করি না, কারণ সে চেঞ্জ হয় নাই, ঠিক আছে। এমএসআই ভ্লগ তাকে ক্রিটিসাইজ আমি নিজেও করছি, সে তার ক্রিটিসিজম নিয়ে সেটাতে সে আরও বেটার করছে, এই জন্য আমার তাকে ভালো লাগছে। লামকে অনেককে ক্রিটিসাইজ করছে, লাম ওর ফর্মেটই চেঞ্জ করে ফেলছে, ঠিক আছে। নেক্সট গিয়ার ভাইরে মিজু ভাইরে অনেকে ক্রিটিসাইজ করছে, মিজু ভাইও বাইরে এসে বলছে, তারপরেও তার দালাল গালি শোনা লাগছে। এটা হবে, সবাইকে আপনি চেঞ্জ করতে পারবেন না, বাট আমরা যারা আছি, যারা তাদের পুরাতন, মানে আমরা তো তাদের ভিডিও এই কোভিডের থেকে বা এইখান থেকে দেখতেছি তা না, আমরা অনেক আগের থেকে দেখতেছি তাদের ভিডিও। সো এই মানুষগুলোর যে এখন ফ্রিলি কথা বলতেছে, এখন মানে এনারা অনেক আগের থেকে গুড অ্যাডভাইস দেয়, ঠিক আছে। মিজু ভাই যেমন বাইকে একটা অ্যাক্সিডেন্ট করছিল কত সালে আমার এক্স্যাক্ট মনে নাই, মেবি চিটাগাং রোডে হাইওয়েতে একটা অ্যাক্সিডেন্ট করে উনি মাঝে অনেক বাজেভাবে আঘাত পায়, ঠিক আছে। তার অ্যাক্সিডেন্ট থেকে ভিডিও দেখে আমাদের শিক্ষা পাওয়া হয়েছে যে তুমি দোষ না করলেও দোষের শিকার হইতে পারো রাস্তায়, কিন্তু রাইডিং গিয়ার, হেলমেট, সেফটি নেওয়া ভালো। আজকে যদি তার এই সেফটিগুলো না থাকতো, আল্লাহ জানে তার সাথে কত খারাপ কিছু হয়ে যেত, বাট ছিল, এবং আল্লাহর রহমত ছিল বলে সে আজকে সুস্থ আছে, ঠিক আছে। সো এই জিনিসগুলো আমাদের আসলে একটু বোঝা উচিত। আর সবাইকে ক্রিটিসাইজ করার আগে সবার সিচুয়েশনগুলো বোঝা উচিত। যেমন আমি এমএসআই ভ্লগ আর হচ্ছে সানি গিরিকে নিয়ে বেশি ক্রিটিসাইজ করছিলাম ইয়ামাহার বাইক লঞ্চ হওয়ার পর তারা যে কাজটা করছিল, ঠিক আছে। এমএসআই ভাই একটা কথা বলছে যে বাইক তাদের কাছে দেওয়া হয়েছে, প্রাইস তাদেরকে দেওয়া হয় নাই। সেই জায়গাটায় আমার আপসেট ছিল যে আমিও এই জিনিসটা জানি, কিন্তু আপনারা যখন জানছেন যে বাইকের প্রাইস এত হয়েছে, তখন আপনাদের একটু এসে বলা উচিত ছিল যে এটা একটু কম হলে ভালো হতো, ঠিক আছে। কারণ এমএসআই ব্লগ ভাই একটা কথা বলছে যে সার্ভিস বা ট্র্যাক রেকর্ড দেখেও একটু বেশি টাকা দিয়ে একটা বাইক কিনা যায়। আমি তার সাথে একমত। সার্ভিস বা বাইকের বাংলাদেশে 10 বছর, 12 বছর বা 5 বছর এই কোম্পানি কেমন কাজ করতেছে এটা দেখে একটু টাকা বেশি দিয়ে হলেও বাইক কেনা যায়। তার মানে এইটা না যে একটু টাকা বলতে বাইকের প্রাইস দেখা যাচ্ছে হওয়া উচিত ছিল 2 লাখ টাকা, বাইকটা এখন সেল করতেছে 2,40,000, ওকে ফাইন, সেটা আমি স্যাক্রিফাইস করতে রাজি। বাট বাইকের দাম 2 লাখ টাকা, আপনি বিক্রি করতেছেন 4,50,000 টাকায়, তখন তো এটা কোনোভাবে লজিক্যাল হয় না। আপনি যতই বলেন যে কোম্পানি বহুত ভালো বাংলাদেশে, আমি যদি 2টো বাইকের টাকা দিয়ে একটা বাইক কিনি বা 1.5টা বাইকের টাকা দিয়ে একটা বাইক কিনি, তার লজিস্টিক সাপোর্ট সেই রকমও না, ঠিক আছে। কয়টা একটা কোম্পানি, আপনারা সবাই যারা বাইক ইউজ করেন, আপনাদের এক একটা কোম্পানি মানে কয়টা ফ্রি সার্ভিস দেয়? 2টো, 3টা, 4টা, আমার জানা মতো মনে হয় হায়েস্ট 4টা করে দেয়, ঠিক আছে। এর বেশিও হতে পারে, আমি শিওর না। তাহলে 4টা ফ্রি সার্ভিস আপনার বেনিফিট কি? বাংলাদেশে এসিআই মোটরসের কথাই বলতেছি, কারণ আমি তো আর এদের সাথে কানেক্টেড না, আর আমি এদেরকে গুনিও না। এসিআই মোটরসের কাছে আপনি মোটোডকে একটা মোটরসাইকেল পুরো ডিসমেন্টাল করার জন্য যত ইকুইপমেন্ট আছে, এসিআই মোটরস বাংলাদেশের সব থেকে ভালো সার্ভিস সেন্টার ক্লেম করে, তাদের সার্ভিস সেন্টার সব থেকে বেটার, তাদের কাছেও সেসব পার্টস নাই। তারাও একটা মোটরসাইকেল সেভাবে ডিসমেন্টাল করতে পারে না, আমি নিজে দেখছি। তাহলে আপনার একটা মানে কি বল আফটার সেল সাপোর্ট আপনারা ক্লেম করতেছেন, হোন্ডা ক্লেম করে, সুজুকি ক্লেম করে, ওকে ফাইন। আপনারা কি গাড়ি নিয়ে কাজ করছেন? আপনারা ইয়ামাহা R15, MT-15, FZ ভার্সন 3, এইগুলোই তো আপনাদের গাড়ি। এইগুলোর ভিতরেও আপনি একটা R15 বা FZ ভার্সন 2 বা 1 জানতো, আপনি FZ ভার্সন 1 এই সিরিজের কিছু পার্টস আপনি এখনও খুঁজে পাবেন না, কারণ এগুলো অনেক ব্যাকডেটের গাড়ি। কোম্পানি এইভাবে সাপোর্ট দেয় না। তবে আমার পার্সোনাল অপিনিয়ন, ইয়ামাহা বাংলাদেশের মানুষের সাথে খুব বেইমানি করে। আপনি বিশাল বড় অনুষ্ঠান করে মহিলা মানুষ নাচায়, মানুষজনরে খাসি আর হচ্ছে বিরিয়ানি বা খিচুড়ি খাওয়ায়, আপনি গাড়ির দাম 3-4 গুণ বেশি রাখবেন, এটা কোনোভাবে লজিক্যাল না। কারণ দেখেন, কিছু গাড়ি আমি কম্পেয়ারই করতেছি, সুজুকির গাড়ির দাম 1,80,000 রুপি বাংলাদেশে লঞ্চ করছে হচ্ছে আপনার 4 লাখ টাকায়,
ইয়ামাহার গাড়ির দাম 1,53,000 রুপি বাংলাদেশে লঞ্চ করছে 4,35,000 টাকায়। তারপরে হচ্ছে বাজাজের গাড়িও মনে হয় এরকম 1,50,000 রুপির আশপাশে হবে, ওটা বাংলাদেশে লঞ্চ করতেছে আপনার হচ্ছে 4 লাখ সামথিং, 3,65,000 টাকায়। এত ডিফারেন্স কেন? আপনারাও বুঝেন, আমরাও বুঝি। রিজন একটাই, এসিআই মোটরস ধুমধাম করে অনুষ্ঠান করে, এই অনুষ্ঠানের টাকা আপনার আমার মতো মানুষের উপর দিয়ে তুলে নেয়। ঠিক আছে, এই কথাটা আমাদের বাংলাদেশে যেসব পপুলার ইউটিউবার আছে, যাদের চ্যানেল আমরা খুব পছন্দ করি, তারা এগুলো শেয়ার করে না। বাট এখন এমএসআই ব্লগ বাই মুখ খুলছে, ঠিক আছে, অশ্রু দাদা তো অনেক আগেই মুখ খুলছে, বাট এখন ইনারা মুখ খুলতেছে, এটা ভালো লাগতেছে। কারণ ইনারা হচ্ছে বর্তমানে বাংলাদেশের বাইকিং কমিউনিটি বা বাংলাদেশের মোটো ভ্লগার যে কমিউনিটিটা আছে তার ফেস ইনারা। নেক্সট গিয়ার ভাইয়া আছে, চকলেট বাইকার আছে, সানিগিরি আছে, এমএসআই ভ্লগ ভাই আছে, আরও অনেকে আছে। এখন ঘটনা হচ্ছে যে এই জিনিসগুলো যদি আপনাদেরকে সবাই ফলো করে, আপনারা যদি এই জিনিসগুলো নিয়ে কথা না বলেন, এই এসিআই মোটরস বাইকের দাম বাড়াবেই, এই সুজুকি বাইকের দাম বাড়াবে, হোন্ডাও বাইকের দাম বাড়াবে। আলটিমেটলি সাফারার হব আমরা। যে বাইকটা আমাদের জন্য ভ্যালুয়েবল সেই বাইকটা, যেমন হায়ার সিসির বাইক যদি এখন ধরেন, হায়ার সিসির বাইকগুলো যেগুলো আসতেছে সেগুলোর দাম তাও একটু লিমিটে আছে। এখন R3 যদি ইয়ামাহা বাংলাদেশে আনে, মানে এসিআই মোটরসের কথা বলতেছি, বাংলাদেশে আনার পরে যদি R3 এখন 10 লাখ বলে, অনেক সোশ্যাল মিডিয়ার মানুষ আছে, অনেক ইউটিউবার আছে বাইকটা কিনবে তাদের চ্যানেলের ডেভেলপমেন্টের জন্য, সেটা দেখে অনেকেই কিনতে পারে। এখন এটার মানে এটা না যে বাইকটা খুব ভ্যালুয়েবল বা বাইকটা ভ্যালু ফর মানি, ঠিক আছে। R3-র প্রাইস যত সম্ভব 6,000 বা $5,000 থেকে $6,000 ভিতরে, ঠিক আছে। বাংলাদেশে যে পরিমাণে ভ্যাট ট্যাক্স লাগে এবং একটা কোম্পানি যে পরিমাণে প্রফিট করা উচিত, সেটা আপনি লাগায় দেখেন কতখানি দাম আসে, ঠিক আছে। এখন ঘটনা হচ্ছে যে ইন্ডিয়ান বাইকগুলোর দাম আবার কম। এই জায়গাটাই হচ্ছে আমার ইস্যু, যে ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচারিং যে গাড়িগুলো হচ্ছে সেইগুলো আপনার ডলারে দেখেন প্রাইস অনেক কম, আমাদের দেশে সেগুলো অলমোস্ট দ্বিগুণ দামে আসে, ঠিক আছে। এরপরে ভ্যাট ট্যাক্স তো লাগাই, আবার কোম্পানি তো কোম্পানির প্রফিট মার্জিনও রাখে। আমার কথা হচ্ছে যে এই লেভেলের প্রফিট কেমনে করে এসিআই মোটরস? অন্যান্য ব্র্যান্ডরা কি ব্যবসা করতেছে না? ওনারা কি গাড়ি আনতেছে না? ওনারা কি সার্ভিস দিতেছে না? এসিআই মোটরের থেকে যদি খারাপ সার্ভিসে দিত তাহলে হোন্ডার এক্স ব্লেড, হোন্ডার হর্নেট বাংলাদেশে তো কম সেল হয়নি। বাজাজের গাড়ি তো সেল হইতেই আছে, বাজাজের গাড়ির তো সেল ঠেকানো যাচ্ছে না, কিন্তু বাজাজ তো এসিআই মোটরসের মতো ওই লেভেলের মার্কেটিং করে না। কেমনে সেল হচ্ছে? ম্যাজিক? তারা কি আফটার সেল সাপোর্ট এতই জঘন্য দেয়? বাজাজ অত ভালো দেয় না, বাট ঘটনা হচ্ছে বাজাজের পার্টসের দাম কম। বাজাজের গাড়ির কাজ ম্যাক্সিমাম জেলার একটা করে পাবেন মেকানিক যে পারে এগুলো, ঠিক আছে। সো এমএসআই ব্লগ ভাই যে কথাগুলো বলছে এবং সে তার কন্টেন্টের মানে ক্রিয়েশনের যেই পজিশনটা নিচ্ছে, এটাকে আমি খুব সাপোর্ট করি, এটার আমি সালাম জানাই। কারণ এরকম পজিশন যদি অন্যান্য ইউটিউবাররা নিতে পারে। আরেকটা ইস্যু যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আমাদের দেশে টেস্ট রাইডের কালচারটা নাই। আপনি দুনিয়ার যে কোনো দেশে যান, একটা ডিলারশিপ তার নতুন বাইক লঞ্চ হলে সেটার টেস্ট রাইডের একটা ব্যবস্থা রাখে, যাতে মানুষজন এসে গাড়িটার টেস্ট রাইড দিয়ে পছন্দ হলে সাথে সাথে বুকিং দিয়ে যায়। এটাও তাদের একটা মার্কেট পলিসি। বাট বাংলাদেশে এই মার্কেট পলিসিটা ইমপ্লিমেন্ট করে না। কারণ কি? ইনারা দালাল পুষে। আমি আমাদের মোটো ব্লগারদের কথা বলতেছি না, অন্যভাবে ওরা পোষে। কারণ আপনি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এসিআর পেজে যান, পেজে যায় দেখেন এমন এমন মানুষ ওদের পেজে লাইক দিছে যারা অ্যাকচুয়ালি বাংলাদেশের না, পিওরলি ফেক আইডি। তাহলে বট কিনে মার্কেটিং করে তারা, সেই জন্য টেস্ট রাইড দেয় না। বাট টেস্ট রাইড দিলে ধরেন আমি এফজেড ভার্সন 2-র যে দাম রাখছে, ঠিক আছে, আপনার 2.5 ভার্সন 2 বলতেছি, সরি, এফজেড 2.5 250 সিসি যেটা, সেটার যে প্রাইস রাখছে ওইটার সাথে আমি পুরোপুরি দ্বিমত। ইউজলেস একটা বাইক, কমফোর্ট দিয়ে দুনিয়া চলে না ভাই। আমি 250 সিসির বাইক কিনতেছি, যদি আমি 250 সিসির পাওয়ার না পাই তাহলে আমার কমফোর্ট দিয়ে কী হবে? তাহলে তো আমার ক্রুজার বাইক কেনা উচিত, কারণ ক্রুজার বাইকের সিসি বেশি হয়, বাট ক্রুজার বাইকের টর্ক বেশি হয়, হর্স পাওয়ারও কম হয়। ক্রুজার বাইক টপ স্পিডের জন্য না, ক্রুজার বাইক টর্কের জন্য। আবার নেকেট স্পোর্টস বাইক টপ স্পিড এবং টর্কের একটা ভালো ব্যালেন্স থাকে, এই জন্য বেশিরভাগ মানুষ নেকেট স্পোর্টস বাইক পছন্দ করে,
ঠিক আছে। স্পোর্টস বাইক আপনার হয় হাই রেভিং বাইক, মানে আপনি রেভ করবেন, রেভ লিমিটার যত উপরে তুলবেন আপনার গাড়ির তত বেশি পাওয়ার প্রডিউস করতে পারবে, ঠিক আছে। সো আমার যদি কমফোর্ট গাড়ি দরকার হয় তাহলে আমি ক্রুজারে যাব। মোস্ট মোস্ট অফ দ্য কমফোর্ট বাইক আমি আমার লাইফে যা চালাইছি ম্যাক্সিমাম ছিল ক্রুজার, কোনো নেকেড বাইকও ছিল না। কারণ নেকেড বাইকেও আপনার সামনে ঝুঁকে বসতে হয়, ক্রুজার বাইক আপনার পা থাকে সামনে, লিটারালি মনে হয় যে আমি সোফার উপর বসে পা মেলাই দিয়ে মোটরসাইকেল চালাইতেছি। আপনার নেকেড বাইকে আপনি এই ফিলটা পাবেন না, স্পোর্টস বাইকে তো পাবেনই না, ঠিক আছে। তাহলে এসিআই মোটরস যে কমফোর্ট বলে মানুষের কাছে বাইক সেল করে বা মার্কেটিং করে বা দালাল ইউজ করে, আপনারা আপনাদের কাছে কোয়েশ্চেন করেন যে ক্রুজার বাইক বেশি কমফোর্টের না হচ্ছে আপনার নেকেড বাইক, মানে এসিআর হচ্ছে আপনার, ওটা নেকেড বলাও ভুল হবে, নেকেড বলা আমার জন্য কমপ্লিটলি স্টুপিডের মতো একটা কথা বলা হবে, কারণ ওটা হচ্ছে আপনার কমিউটার বাইক, নেকেড স্পোর্টস বাইকও না এটা, ঠিক আছে। কমিউটার বাইক সেগমেন্টের নামই দেওয়া কমিউটিংয়ের জন্য, ক্রুজার বাইক সেগমেন্টের নাম দেওয়া ক্রুজিংয়ের জন্য, নেকেড স্পোর্ট বাইকের সেগমেন্টের নাম দেওয়া নেকেড স্পোর্টি ফিল করার জন্য, স্পোর্টস বাইক স্পোর্টি ফিল করার জন্য, ট্যুরার বাইক ট্যুর করার জন্য, অ্যাডভেঞ্চার ট্যুরার বাইক অফ রোডে অ্যাডভেঞ্চার ট্যুরিং করার জন্য। এই কনসেপ্টগুলো আমাদের বাংলাদেশের মানুষের ব্রেনের থেকে আউট করে দিছে এসব কোম্পানিগুলো দালাল ইউজ করে, ঠিক আছে। দালাল বিভিন্ন ইনফ্লুয়েন্সারদেরকে ইউজ করে এগুলো আমাদের ব্রেনের থেকে কমপ্লিটলি আউট করে দিছে। আপনি কমিউটার বাইকে চড়ে বলতেছেন এটা হচ্ছে কমফোর্ট কিং, যেখানে আপনি কোনো দিন ক্রুজার বাইকের এক্সপিরিয়েন্সই নেন নাই। কেমন হলো বিষয়টা? তবে আমি হোপফুল এবং আমি খুব খুশি হচ্ছি যে আমি যেসব মোটো ব্লগারদেরকে ফলো করতাম বা এখনও করি, ঠিক আছে, স্পেসিফিক একটা দুটো পার্সন বাদে, তারা চেঞ্জ হচ্ছে সময়ের সাথে সাথে, তারাও চেঞ্জ হচ্ছে, তারা বুঝতে পারছে যে জনগণ এখন এই জিনিসটা কনসেপ্টটা খাচ্ছে না, তারা চেঞ্জ হচ্ছে, তারা বেটার কিছুতে আসছে। কারণ তারা যদি বেটার কিছু আসে তাদের পিছনে আমাদের মতো ফলোয়ার আরও বাড়বে এবং তাদের থ্রুতে আমাদের বাংলাদেশের মোটরসাইকেল ইন্ডাস্ট্রিতে একটা রেভলিউশন আসতে পারে সেফটির দিক থেকে। দেখেন, স্পিড ব্রেকার শহরের ভিতরে কিছু কিছু জায়গায় স্পিড ব্রেকার আছে যেগুলো পৌরসভার পারমিশন বাদে জাস্ট সিমেন্ট ঢালাই দিয়ে করা হয়। এই স্পিড ব্রেকারে কোনো মার্কিং থাকে না, রাতের বেলায় এইসব স্পিড ব্রেকার দুর্ঘটনা ঘটে, ঠিক আছে। এগুলো নিয়ে যদি আমরা আস্তে আস্তে কথা বলি, কারণ বাংলাদেশে ট্রাফিক রুলস, রাস্তাঘাট অনেক সমস্যা আছে। এই সমস্যাগুলোর প্রত্যেক বছর বহুত মোটরসাইকেল মানে রাইডার মারা যায়, প্রত্যেক বছর বহুত মোটরসাইকেল রাইডার মারা যায়। তারা হেলমেট পরে না, তারা বাইক চালাইতে জানে না। ঈদের ভিতরে আপনারা দেখেন, প্রত্যেকটা ঈদে আপনি যে কোনো সদর হসপিটালে যান, ইমার্জেন্সিতে যেয়ে দেখবেন পোলাপাইন মোটরসাইকেল নিয়ে অ্যাক্সিডেন্ট করে এসে ভর্তি হয়ে পড়ে আছে। কারণ কি, ঈদের দিন বাবা চাচা ভাইয়ের গাড়িটা নাই, চালানোর কোনো নাই, জোরে চালায়, অ্যাক্সিডেন্ট করে দুর্ঘটনার শিকার হয়। এর জন্য সাফার করে কারা? তাদের ফ্যামিলি, এবং মারাও যায় অনেকে। মেজর ইনজুরি হয় যেটা পরবর্তীতে রিকভার করা পসিবল হয় না 100%। এই জন্য আমি চাই যে আমাদের ইউটিউব কমিউনিটিতে বা আমাদের মোটো ব্লগিং কমিউনিটিতে বা আমাদের এই কমিউনিটিতে যেসব ভাই ব্রাদাররা আছেন যাদের রিচ অনেক বেশি, ঠিক আছে, তারা দয়া করে আমাদের এই অ্যাওয়ারনেসগুলো আপনারা আরও বেশি স্প্রেড করেন, ঠিক আছে। চকলেট বাইকার ভাই কাজটা প্রচুর করছে, কিন্তু দেখেন আজকে চকলেট বাইকার ভাইয়ের পজিশনটা কোথায়। একটাই কারণ, উনি স্পেসিফিক একটা ব্র্যান্ডের বেশি মার্কেটিং করে ফেলছে, ঠিক আছে। ওনার পার্সোনালি ইয়ামাহা পছন্দ, বাট উনি ইয়ামাহা ওনার পছন্দ না, ইয়ামাহা আমার নিজেরও পছন্দ। আমার সব থেকে বেশি পছন্দের মানে বাইকের মোটরসাইকেলের ব্র্যান্ড হচ্ছে কাওয়াসাকি, ইয়ামাহা, দেন হোন্ডা। হোন্ডা হচ্ছে নাম্বার 3-তে, বাট ফার্স্ট কাওয়াসাকি, দেন ইয়ামাহা, দেন হোন্ডা। সো বাংলাদেশে কাওয়াসাকির ওরকম কোনো বাইক নাই বাজেটের ভিতরে বা ইয়ামাহার মতো। সো আমাদের জন্য এখন বাংলাদেশে বর্তমান সিচুয়েশনে ফার্স্ট চয়েস হওয়া উচিত ইয়ামাহা। বাট এসিআই মোটরস আমাদের মতো পাবলিকের সাথে যে গেমটা খেলে, তার কারণে আমি ইয়ামাহাকে ঘৃণা করি না, এসিআই মোটরস ব্র্যান্ডটাকে ঘৃণা করি, এসিআর অন্য কোনো প্রোডাক্টকে আমি ঘৃণা করি না, ঠিক আছে। এটাও আমি ক্লিয়ার করে দিতে চাই। হোয়াট এভার, এখন দেখেন, ওনাকে আজকে দালাল নামটা নেওয়া লাগছে। উনি এখন চালাচ্ছে রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350, স্টিল নাও ওনার ঘাড়ে আছে দালালের ট্যাগ। কারণ কি, একটা সার্টেন টাইম উনি ওনার ভালোবাসার বাইক নিয়ে অতিরিক্ত মার্কেটিং করছে, ঠিক আছে। এটা ওনার ভুল ছিল। উনি ইয়ামাহার নেগেটিভ সাইড বলছে, বাট কখনও এই যে এমএসআই ব্লগ ভাই যেরকম খোলামেলা করে বলছে, উনি কোনোদিন ওইভাবে খোলামেলা করে বলে নাই যে ভাই আসলে প্রাইসটা বেশি,
ঠিক আছে, সব ইউটিউবার বলে প্রাইস বেশি, আপনারা কিনতেছেন। আপনারা যদি বলেন প্রাইস বেশি, তাহলে মানুষ আপনাদের দ্বারাই, আপনাদের নামই ইনফ্লুয়েন্সার ভাই, আপনাদের দ্বারা মানুষ ইনফ্লুয়েন্স হয়। আপনারা যখন বলবেন যে না আসলে প্রাইসটা ওভার প্রাইস, তখন আপনাদের দ্বারাই মানুষ ইনফ্লুয়েন্স হয়ে বাইকটা কিনে আরও কমাই দিবে। ঠিক আছে, তখন যে কোম্পানি বাধ্য হয়ে ওদের প্রাইসটা একটা সহনীয় পর্যায়ে আনতে বাধ্য হবে। ঠিক আছে, আপনাদের, আমি একটা জিনিস কষ্ট পাই যে অনেক ইউটিউবার আছেন, ঠিক আছে, যেমন এমএসআই ব্লগ ভাই আছে, সানিগিরি আছে, নেক্সট ইয়ার আছে, আপনারা আমাদের সাথে কথা বলেন, আপনারা আমাদেরকে ইনফ্লুয়েন্সার করেন, দ্যাটস ওয়াই ভাই আপনারা ইনফ্লুয়েন্সার। আমি এই যে কথাটা বলতেছি, যারা আমার কথাটা শুনবে আমার থ্রুতে, তারাও হয়তো ইনফ্লুয়েন্স হইতে পারে, কিন্তু আমার তো এই জায়গায় অনেস্ট থাকতে হবে। যেমন এখন এমএসআই ভাই, মানে ভাই হচ্ছে আপনার অনেস্ট, মানে অনেস্টভাবে যে কথাগুলো বলছে ওনার দুটো ভিডিওতে, আমি খুব প্লিজড হয়েছি। এই পার্সনটার ভিডিও আমরা পছন্দ করতাম, এই পার্সনটাই আমাদের ফার্স্টের দিকে ইনারা যখন ব্লগ শুরু করছে, ইনারা এই পার্সনগুলোই ছিল। আজকে আমার ভালো লাগতেছে যে ওনারা আবার ওই জায়গাটাতে ব্যাক আসতেছে। আশা করি অনেক কিছুই তো আপনাদের সাথে শেয়ার করলাম, আমার কথাগুলো ভালো লাগছে বা খারাপ লাগছে, বাট খারাপ লাগলে কিছু করার নাই, এটা আমার পয়েন্ট অফ ভিউ এবং এটা আমাদের বাংলাদেশের বর্তমান সত্যতাটাকে আপনার অস্বীকার করতে পারবেন না।